রয়েছেন সিপিআই এমএল নেতা মুখপাত্র সিপিআইএমএল লিবারেশনের বাসুদেব বসু। রাজ্যে অত্যন্ত একজন তিনি পরিচিত মুখ, বিশেষ করে শ্রমিক আন্দোলনে তার একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি উত্তরবঙ্গে বিশেষভাবে চা শ্রমিকদের আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকেন এবং এই বিষয়ে তার কাছে প্রশ্ন রাখব। রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র কবি এবং লেখক দীপ্তিমান বসু, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে তিনি রয়েছেন, এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের ডক্টর প্রতীক চট্টোপাধ্যায়। আমি দীপ্তিমানের কাছে একটু এবার আসবো, প্রাথমিক আমরা করলাম। আমি তার আগে বলবো যে মাদারিহাট কেন্দ্রে আজকে কিন্তু বিজেপির যিনি প্রার্থী তাকে বিক্ষোভের সামনে পড়তে হয়েছে। বিক্ষোভের সামনে বিজেপির প্রার্থীর পড়ার একটা বড় কারণ হচ্ছে যে সেখানে মনোজ টিগ্গা, যিনি এখানকার বিধায়ক ছিলেন, সাংসদ হয়েছেন এবং নির্বাচনের আগে বা পরে নির্বাচিত হওয়ার পর তাকে পাওয়া যাচ্ছে না। এই ক্ষোভে একটা মাদারিহাট অঞ্চলে একটা এরকম ঘটনা রয়েছে, সে ছবি আমরা পরে দেখাচ্ছি। আমি একটু দীপ্তিমানের কাছে আসবো। দীপ্তিমান, এই যে সব জায়গাতেই কিন্তু একটা কথা যে বিজেপিকে ফ্যাসিস্ট শক্তি হিসাবে, বিজেপি যে একটা ফ্যাসিস্ট শক্তি হিসাবে বিভিন্ন জায়গায়, এবং বিজেপি ক্রমাগত দেখা যাচ্ছে কংগ্রেস মানে এক একজন নেতাকে যে ভাষায় আক্রমণ করছে বা যেভাবে তারা তাদেরকে বলছে, ঝাড়খণ্ডে গিয়ে একদম সরাসরি সেখানে অনুপ্রবেশকে তারা প্রধান ইস্যু করে তুলছে, অথচ ঝাড়খণ্ডে আরও অন্যান্য সমস্যা রয়েছে। যে যে বিষয়গুলোকে নিয়ে আসা হচ্ছে তা ভারতবর্ষের ফেব্রিককে কোথাও একটা জায়গায় অ্যাটাক করছে, যে কারণে আজকে বিরোধীরা ঐক্যবদ্ধ একটা হওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে নানা রকম সমস্যা রয়েছে, যেমন এই প্রথমবারই তো হচ্ছে যে লিবারেশন যেখানে প্রার্থী দিচ্ছে যাকে সিপিএম সমর্থন করছে নৈহাটি কেন্দ্রে ঘটনা আমরা বলছি। এই যে এই হিন্দুত্বই কি বিজেপির এক এবং একমাত্র অবলম্বন হয়ে দাঁড়াচ্ছে? প্রথম কথা হচ্ছে ফ্যাসিস্ট বলছে কারা সেটা ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে বিজেপির মূল লড়াই এই ভারতবর্ষে উন্নয়নের বিরুদ্ধে যারা এবং এই ভারতবর্ষের দেশমাতৃকার পক্ষে যারা, তাদের বিরুদ্ধে কিন্তু লড়াই কোনো বিজেপির নেই। দেশের বিরুদ্ধে যারা, তারাই কিন্তু ফ্যাসিস্ট শক্তি বলে বিজেপিকে দাগিয়ে দিচ্ছে সমস্ত জায়গাতে। উনি বাসুদেববাবু বামপন্থার পুনর্জাগরণের কথা বললেন। পুনর্জাগরণ যদি লক্ষ্য হয় ওটা নিয়ে আমার বিশেষ কোনো বক্তব্য নেই, কিন্তু ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা কি পজিটিভ দিকে দেখা গেছে আজ পর্যন্ত, সেটা কিন্তু আমাদের ভাববার প্রয়োজন আছে। যে সিপিএম গত 34 বছরে শুধুমাত্র এই বাংলায় শুধু ধ্বংস আর দীর্ঘশ্বাস আমদানি করেছে, তাদের সঙ্গে জোট বেঁধে এই বাসুদেব বাবুরা সিপিআইএমএল কি পুনর্জাগরণ করবেন, এটা বাংলার মানুষকে বুঝতে অনেক সময় লাগবে। আমি জানি না, আমি তো অন্তত বুঝতে পারছি না। এখন যে প্রকাশ কারাত, যে সিপিআইএমের প্রকাশ কারাতের দলিলে আমরা দেখতে পেয়েছি এই বাংলায় নাকি সবথেকে বিপজ্জনক শক্তি বিজেপি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় গত 13 বছর ধরে যে অপশাসন চালিয়েছেন, যে অত্যাচার চালিয়েছেন, যে দুর্নীতির সঙ্গে নিমজ্জিত হয়েছেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রায় 2000 কোটি টাকা ছাড়িয়েছে, রেশন দুর্নীতি 10,000 কোটি টাকা ছাড়িয়েছে। এই দুর্নীতি, এইরকম খুন, ধর্ষণ, প্রশাসনের গাফিলতি তা সত্ত্বেও প্রকাশ কারাত তার দলিলে লিখে গেলেন বাংলায় বিজেপি নাকি সবথেকে ভয়ঙ্কর শক্তি, সবথেকে প্রধান বিরোধী শক্তি সিপিএমের। তাহলে সিপিএম বা সিপিআইএমএল, আমি সিপিআইএমএল সম্পর্কে আমার একটু হলেও শ্রদ্ধার জায়গা আছে। তার কারণ তারা অনেক জায়গায় তাদের স্যাক্রিফাইস, প্রফেসর সাহেব যেটা বলছিলেন আমরা দেখেছি, অনেক জায়গায় আমাদের বিরুদ্ধে অনেক কথা বলেন, বিজেপির বিরুদ্ধে অনেক কথা বলেন, কিন্তু তাদের জীবনের স্যাক্রিফাইস এইগুলো সরাসরি ফ্যাসিস্ট বলছে। উনি বলছেন, ওনার মতামত উনি বলছেন ফ্যাসিস্ট শক্তি যদি হতো তাহলে বিজেপি এই 15 বছর শাসন করতে পারত না। তার কারণ ওনারাই শুধু, বা সিপিআইএমএল বা সিপিএম শুধু বোঝে আর সাধারণ মানুষ বোঝে না তা তো নয়। কারণ সাধারণ মানুষ বোঝে, বিজেপিকে একাত্ম করতে পেরেছে বলেই বিজেপি আজকে 15 বছর ধরে শাসন করছে, এবং সেই অর্থে খুব বড়, সাংঘাতিক বড় দুর্নীতির কিন্তু অভিযোগ বিজেপির বিরুদ্ধে এখনো অবধি নেই এই ভারতবর্ষের রাজনৈতিক পার্সপেক্টিভে যদি দেখি। এখন পশ্চিমবঙ্গের এই হাল, পশ্চিমবঙ্গে একটা জিনিস আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে, পশ্চিমবঙ্গের এই হালের জনক মমতা বন্দ্যোপাধ্যায়। যে 13 বছর তৃণমূলের সরকার চলছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনক এই সিপিআইএম। এই সিপিআইএম এর ফেলে যাওয়া পথে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে দূরদমনীয়
গতিতে অগ্রসর হচ্ছেন, তার গতি ঠেকানো যাচ্ছে না। একথা স্বীকার করতে আমাদের বাধা নেই যে ভোট কৌশলে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী শক্তির থেকে এগিয়ে আছে। কিন্তু সেই ভোট কৌশলে একসময় সিপিএম এগিয়ে ছিল 34 বছরে তাদের ভোট কৌশলে, কিন্তু তাতে কি পশ্চিমবঙ্গের কোনো গ্রস উন্নয়ন হয়েছে? তুমি যদি সুজিতদা ভালো করে মনে করে দেখো, গত 34 বছরের শাসনে সিপিএম যত ডেভেলপমেন্টকে আটকে দিয়েছে, পার্শ্ববর্তী রাজ্যগুলোর ডেভেলপমেন্ট হয়েছে। এর আগে আমরা দেখেছি চেন্নাই, ব্যাঙ্গালোর, আমি একটা মিনিটে শেষ করবো, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ উঠে এসছে। ঠিক 13 বছরে যেভাবে তৃণমূল কংগ্রেস এখানে কারখানা হতে দেয়নি, এখানে একটা সফটওয়্যার ফার্ম করতে গেলে তাদের কি পরিমাণে বাধার সম্মুখীন হতে হয়, যে কোনো বিজনেস অর্গানাইজেশন করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, তারা পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় চলে গেছে। ওড়িশার ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু যত এখানে ডেভেলপমেন্টকে কখনো আটকানো যায় না। যত আমরা আমাদের ডেভেলপমেন্টকে আটকাচ্ছি, শাসক যেভাবে ডেভেলপমেন্টকে আটকাচ্ছে, পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ডেভেলপমেন্ট। বেশ, দীপ্তিমান, প্রথম কথা হচ্ছে উনি ঝাড়খণ্ডের কথা বললেন। ঝাড়খণ্ডে বাংলাদেশ থেকে ঢুকে দরিদ্র আদিবাসী রমণীদের বিয়ের ফাঁদ পেতে জমি লুঠের যে চক্র, এটা কারা চালাচ্ছে? এটা নিয়ে তো ওরা কথা বলছেন না। সিপিআইএমএল কেন বলবো না? সিপিআইএমএল কবে বলেছে? আমি শুনিনি। সিপিআইএমএল আজকেই তো ভোট, আজকে তো তার ভোট হচ্ছে। আমি ঝাড়খণ্ডে আমরা যে লড়ছি, ঝাড়খণ্ডে আজকে আমরা যে লড়ছি, আর ঝাড়খণ্ডের আমরা অন্তত শুনিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি যে আশাকর্মীদের বেতন বাড়ানোর কথা বললেন, আশাকর্মীদের বেতন বাড়ানোর জন্য আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজনৈতিক দলই প্রতিবাদ সংগঠিত করেছে, প্রেয়ার করেছে, আর সবাই জানে যে এটা করে কিছু হবে না। যতদিন না এই সরকার পরিবর্তিত হবে, যতদিন না এই সরকারের পরিবর্তে অন্য কোনো উন্নয়নমূলক সরকার আসবে, ততদিন এই জিনিসের পরিবর্তন। কেন্দ্রীয় সরকার তো টাকার বরাদ্দ মিড ডে মিলে কমিয়ে দিল এই বাজেটে। না, মিড ডে মিলের কেন কমালো সেটাও ভাবতে হবে। কেন? তার কারণ এইখানে যে ব্যবহার, যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন, যে কোনো আপনি জানেন আমাদের না গোটা দেশে, না গোটা দেশে আর্থিক বরাদ্দ কমিয়েছে তো। আর্থিক বরাদ্দ যেখানে দরকার নেই সেখানে কমিয়েছে। সব জায়গায় মিড ডে মিলের এই অবস্থা নয়। সব পুরো ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মতন দরিদ্র নয়। পশ্চিমবঙ্গের দরিদ্রতা এখন ভারতবর্ষের মধ্যে সর্বোত্তম জায়গায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। সেইগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য আছে? আপনারা তাদেরই হাত ধরছেন যারা এই পশ্চিমবঙ্গকে গত 34 বছর টেনে নামিয়েছে, পিছনে দাঁড় করিয়েছে। আমার সিপিআইএমএল নিয়ে এই মুহূর্তে কিছু বলবার নেই, কিন্তু আপনারা জোট করেছেন এমন সঙ্গীর সঙ্গে যারা এই 34 বছরে বাঙালির দুর্ভাগ্যের জন্য দায়ী। এটা অস্বীকার করতে পারেন। আপনারা তো তৃণমূলের সাথে ছিলেন, আপনাদের সাথে তৃণমূল ছিল, আমাদের সঙ্গে কোনোদিনই তৃণমূল কংগ্রেস ছিল না। কিছুদিনের জোট হয়েছিল, জোট তো সবার সঙ্গে সবার হয়েছে। এই জোটে আপনারা এই জোটে পশ্চিমবঙ্গে দুটো লোকসভা আছে, আপনাদের স্বাধীনতা আছে বাসুদেব বাবু, আমি বলছি আপনাদের স্বাধীনতা আছে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করা, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আপনারা উন্নয়নের কথা, পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসনের কথা বলতে কি পারেন? যারা 34 বছর ধরে এই বাঙালির দুর্ভাগ্যের কারণ, তাদের সঙ্গে মিশে আপনারা এই পরিষ্কার একটা পরিচ্ছন্ন প্রশাসন আনবেন, এটাকে বিশ্বাস করবে? সম্ভব? বিজেপি যদি সারা ভারতের যে তার শাসন ব্যবস্থা সেটাকে যদি মডেল হিসাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিকল্প বলে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ মানবে কেন? পশ্চিমবঙ্গের মানুষ তো দেখছে যে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির এখন আস্তে আস্তে এমন অবস্থা যে তারা জোট সঙ্গীর উপরে নির্ভর করে সরকার চালাচ্ছে। তাহলে তাদের উপরে মানুষ বিশ্বাসটা করবে কেন যারা শুধু পোলারাইজেশনের কথা, হিন্দুত্ববাদের কথা নিয়েই বলছে পুরোনো আমলের? আর ডেভেলপমেন্টের কথা তো কমে এসছে তাদের বক্তব্যের মধ্যে। তাদের বক্তব্যের মধ্যে ডেভেলপমেন্টের কথা এখন কমে আবার পুরোনো হিন্দুত্ববাদের কথা ফিরে আসে। কিন্তু এই রাজ্যের পরিপ্রেক্ষিতে বা অন্য ক্ষেত্রে পূর্ব ভারত বা অন্য তুমি ডেভেলপমেন্টটাকে বেশি করে মানে হচ্ছে, তাহলে কোথাও একটা জায়গায় তো একটা স্থির হতে হবে। যেভাবে আর কি এই তাস ব্যবহার করছে, কোথাও বোঝা যাচ্ছে যে বিভিন্ন কিছু ঘটনা অনুপ্রেরণা যোগাচ্ছে তো মানে বিজেপিকে এই এত মেরুকরণের। প্রথম কথা হচ্ছে যে এই যে কথাটা বলা হচ্ছে না, মেরুকরণের রাজনীতি, মেরুকরণটা কি শুধু বিজেপি করছে বা বিজেপির পক্ষে করা সম্ভব? তার অপোজিটেও তো কিছু ঘটছে বলে তো মেরুকরণের জায়গাটা তৈরি হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে, এটা আমরা কোনোদিন ভাবতে পারতাম যে পশ্চিমবঙ্গে এই কলকাতার অদূরে খিদিরপুরে কালী পুজোর ভাসানের উপর আক্রমণ হবে? এটা তো বিজেপি করেনি, এটা কারা করছে? প্রশাসন। আজকে তুমি মুর্শিদাবাদ চলে যাও, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে দুর্গাপুজো করা বারণ, পর থেকে কিন্তু বেশি হচ্ছে। সরস্বতী, না 14 পর, এটা কি বিজেপি করছে নাকি? আমি কারো কথা বলছি না, কিন্তু যখন বক্তব্য দিচ্ছ, আজকে সবাই সমালোচনা করছে কেন, এবং কুণাল ঘোষ যিনি মুখপাত্র আছেন তিনি সেন্সার করার জন্য, শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সেন্সার করার জন্য আবেদন করলেন, তাদের দল মিলে আবেদন করলো।
আচ্ছা, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন এটা তো বাস্তবতা। এটা হতে পারে যে সংবাদপত্র বা খবরের বিভিন্ন চ্যানেলগুলো এটা দেখাতে পারবে না, কারণ তাতে এমবার্গো আছে, কিন্তু এটা তো বাস্তবতা, সবাই জানে। আজকে খবরের চ্যানেল না দেখালেও, কাগজে না লিখলেও, এই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিডিও, বিভিন্ন জায়গার ছবি, সমস্ত সবার কাছে পৌঁছে গেছে। এটা কারা করছে? এটা বিজেপি করছে, নরেন্দ্র মোদী করছে, শুভেন্দু অধিকারী করছে। এটা তো অপোজিট থেকে করা হচ্ছে, যে বাংলাস্তানের লক্ষ্য নিয়ে জামাত সহ বিভিন্নভাবে যে একজোট করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের শক্তিকে, বাংলাদেশের একটা অংশের শক্তিকে যেভাবে একজোট করে পশ্চিমবঙ্গের উপর পরিকল্পনা করা হচ্ছে, এটা রুখবে কারা? এটা যদি আমরা বলি, তাহলে যদি হিন্দু ভোট আমাদের দিকে আসে, তাহলে তো এটা আমাদের দোষের না। এটা তো ভারতবর্ষকে সংহত করতে, ভারতবর্ষকে শক্তিশালী রাখতে, ভারতবর্ষকে অটুট রাখতে এটা আমাদের কর্তব্য, আমাদের রাজনৈতিক দল হিসেবে কর্তব্য। যারাই কর্তব্য করছেন না তাদেরকে আমরা দেশ বিরোধী বলে চিহ্নিত করছি। ভোটে অমিত শাহ তো এখানে এসেও বলেছে যাদেরকে ঝুলিয়ে লাগাবো। এটা স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেই তো অভিযোগ উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেই তো অভিযোগ উঠেছিল। আজকে গুজরাটের দাঙ্গার সময় তখন তো উনি গুজরাটেরই মন্ত্রী ছিলেন, গুজরাটেরই তো মন্ত্রী ছিলেন যখন সিবিআই চার্জশিট পেশ করেছিল। কি করে সেই সব ঘটনাগুলো ঘটে গেছিল? তারপরে আজকে যারা বিলকিস বানুর ঘটনাতে মুক্তি পেয়ে গেল, এগুলো ভারতবর্ষে এগুলো নিয়ে আলোচনা হবে না? এগুলো খুব উন্নয়নের কথা। মুশকিল হচ্ছে যে এই যে এটা গোটা দেশে ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু বলতে, এটা ছড়ানোটা ঠিক না। এটা একদম আমাদের একদম, আমরা কখনোই, বিজেপি কখনোই এই কথাটা কখনো বলেনি যে ভারতবর্ষে হিন্দুরা শুধু ভালো, মুসলমানরা ভালো না। এটা মিস ইন্টারপ্রেট করা। আচ্ছা, আসাউদ্দিন ওয়েসি নাম শোনা আছে? তার ভাইরা কি ধরনের বক্তব্য পেশ করেন বিভিন্ন জনসভাতে। মুর্শিদাবাদের বিধায়ক, বেশি দূর যেতে হবে না, এই কাছের, তিনি কি বলেছিলেন? কোনোদিন কোনো সিপিআইএম বা সিপিআইএমএল এর মঞ্চ থেকে কোনোদিন এদের বক্তব্যকে কন্ডেম করা হয়েছে? কিন্তু লোকসভায় দাঁড়িয়ে তো বলা উচিত না। লোকসভায় দাঁড়িয়ে যেটা উনি, না, লোকসভায় দাঁড়িয়ে যদি বলে থাকে, আমি জানি না, আমি শুনিনি কোনোদিন, যদি বলে সমস্ত সংবাদ যদি বলে থাকে তিনি অন্যায় করেছেন। কারণ ভারতবর্ষ ডেফিনেটলি, আমরা তো বলছি, আমরা বলছি বারবার, দেশপ্রেমিক জাতীয়তাবাদী মুসলিমদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু যারা এদেশে থেকে ভারতবর্ষের বিরোধিতা করবে, পাকিস্তানের হয়ে কাজ করার কথা বলবে মুসলিম বিভিন্ন দেশের হয়ে, এবং এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমাদের দেশপ্রেমী, আমরা বিশ্বাস করি যে এই ভারতবর্ষের অধিকাংশ মুসলিমরা অত্যন্ত সৎ এবং ভালো, আমরা বিশ্বাস করি, দল হিসেবে বিশ্বাস করি। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা ধর্মীয় যে চেতনা বা ধর্মীয় যে বিশ্বাস, সেটার সুযোগ নিয়ে এই মুসলিম জনগোষ্ঠীকে খাপাচ্ছে, মুসলিম জনগোষ্ঠীর এক অংশকে ভারত বিরোধী শক্তির সঙ্গে সম্পৃক্ত করে ব্যবহার করছে, এদের বিরুদ্ধে আমরা মুসলিম সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। প্রদীপবাবু, তোমার কথা কোট আনকোট ইসলামিক টেরোরিজমের কথাটা তুমি, বা এই ধরনের যেসব শক্তিগুলো, এটা মানে এইরকম চ্যালেঞ্জের জায়গায় রয়েছে, যেখানে একটা সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী আজ এরকম একটা অসহায় অবস্থা, এবং তারা রীতিমতো আশায় রয়েছে এই 3 পাবো না, 2 পাবো না, 1 না, এইটার প্রতিযোগিতা হচ্ছে। কিন্তু উন্নয়ন বা হচ্ছে কর্মসংস্থানের প্রশ্নে কিন্তু খুব একটা কিন্তু ইন্ডেক্স ভালোর দিকে যাচ্ছে না। এটা তো হওয়া উচিত বলে কি তুমি মনে করো? অপরিণামদর্শী বিরোধী দলগুলোর জন্য পরিস্থিতি এখানেই আছে। তার কারণ আমি তোমাকে বলছি, দেখো কত আনন্দের সঙ্গে বাসুদেববাবু বললেন ন্যাশনাল কনফারেন্স জিতেছে। আচ্ছা, ন্যাশনাল কনফারেন্স যারা প্রকাশ্যে জঙ্গিবাদকে সমর্থন করে এসছে, যারা পুলিশের উপর আক্রমণ করিয়েছে একটা টাইমে, যারা জঙ্গি সৃষ্টি করেছে, তাদের জয়ের জন্য সিপিআইএমএল এত আনন্দিত কেন? প্রমাণিত নয়। না, এটা কোথাও প্রমাণিত নয়, কিছুই প্রমাণিত নয়। লোকেরা ভোট দিল, লোকেরা শত্রু, লোকেরা বিজেপিকে ভোট দিল না, পাহাড়ে লোকেরা কাশ্মীরে ভোট দিল না। না, কাশ্মীরে কেন ভোট দেয়? কাশ্মীরটাই খারাপ। কাশ্মীরে কাদেরকে আনা হয়েছে, ধীরে ধীরে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করা হয়েছে, এটা ইতিহাস তো লেখা আছে। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। কেন বক্তব্য? আজকে আপনারা চাষিদের কথা বলছেন, যে কৃষক আন্দোলনের কথা বলছেন। আচ্ছা, কৃষক আন্দোলনের পিছনে কারা ছিল সেটা প্রমাণিত হয়েছে। আমাদের কথা না, কাশ্মীর কৃষক আন্দোলনে 10,000 কোটি টাকা আপেল চাষি কৃষক আন্দোলনের পিছনে কারা ছিল সেটা তো আজকে প্রকাশিত। ফোরেদের হাত থেকে ফসলের দাম যাতে কালোবাজারি না হয়, সেই কৃষি বিল, সেটাকে আটকাতে কারা ওই একদম যে প্রতিবাদ সংগঠিত করেছিল ট্রাক্টর নিয়ে, বিএমডব্লিউ গাড়ি নিয়ে, তারা কারা আজকের দিনে তো পরিষ্কার।
আরে প্রথমে তো প্রধানমন্ত্রী বললেন খালিস্তানি, তারপরে এটা তো অস্বীকার করতে পারবেন না। বললেন কেন? তাহলে এটা তো অস্বীকার করতে পারবেন না যে কারা পিছনে ছিল। আজকে লড়াই ছিল, কৃষক সমাজ ছিল, বিজেপির লড়াই, দেশপ্রেমিক কৃষক সমাজ ছিল। বিজেপির লড়াইয়ে বিরোধী সমস্ত দেশে দেখবেন বিরোধী শক্তি শাসক শক্তির সঙ্গে একজোট হয়ে ডেভেলপমেন্টের লক্ষ্যে কাজ করে। আমাদের ভারতবর্ষ সম্পূর্ণ আলাদা। এটা কেন হবে? এটা কেন হচ্ছে? এবং এই ক্ষেত্রে সিপিআইএমএল বা সিপিএম এদের ভূমিকা তো ঠিক নেই। আমরা তো কোনোদিন দেখিনি ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য কথা বলতে। গ্রস ডেভেলপমেন্টের কথা এরা কোনোদিন বলেননি। এরা কোনোদিন গ্রস ডেভেলপমেন্টের কথা বলেননি এবং সে নিয়ে কোনো আন্দোলন করেননি। শুধুমাত্র কংগ্রেসের টাইমেও তাই করেছেন তারা, কংগ্রেসের টাইমেও তাই করেছেন। আজকে এটার তো প্রয়োজনীয়তাই ছিল না। আমাদের কিসের দরকার আছে? আমরা সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু একটা শক্তি, যে শক্তিটা ভারতবর্ষের এই ঐক্যবদ্ধতাটাকে ভাঙার চেষ্টা করছে, সারা পৃথিবীর যে অশান্ত পরিবেশ আজকে সেটার প্রেক্ষিত রেখে বাংলাদেশের তুমি কি সরাসরি বামেদের দিকে না, বলছো আমি যে তারা ভাঙার চেষ্টা করছে? ডেফিনেটলি তাদের মধ্যেও কিছু লোক আছেন, তাদের মধ্যেও ডেফিনেটলি কিছু লোক আছেন, তারা বুঝে হোক না বুঝে হোক সমর্থন করছে। পশ্চিমবঙ্গের বামপন্থী মানুষ তারা বুঝে হোক না বুঝে হোক সমর্থন করছে। যে দলের 77টা এমএলএ ছিল, সেই দলের এখন কটা এমএলএ? তারা এত উন্নয়ন, হিন্দুত্বে বাদ দিন, হিন্দুত্ব তো আমি কোট আনকোট বাদ, উন্নয়ন এত বলে তারা তো তৃণমূলে চলে যায় কেন? আর ওখানকার লোক এখানে চলে আসে কেন? সেই এমএলএ কে তো জনগণ জিতিয়েছিল, সেই এমএলএ পরের দিন কেন চলে যায়? না, সে তার উত্তর সেই এমএলএ দিতে পারবেন, কিন্তু এটা তো আমাদের দেওয়ার দায় নেই। বাবা, ভারতীয় জনতা পার্টি দলের দল জিতেছিল তো। আমি আপনাকে বলছি যে বাসুদেব বাবু, এই পশ্চিমবঙ্গে বিরোধিতার জরিমানা কি, এটা আমরা আমাদের কর্মীরা তাদের প্রাণ বুকের রক্ত দিয়ে বুঝেছে। আজকে তো সব থেকে বেশি কর্মী তো আমাদের নিহত হয়েছে, সব থেকে বেশি। বিরোধী দলের মধ্যে আপনাদের সিপিআইএমএল সিপিএম এর কর্মীরা নিহত হননি? আমাদের কতজন মারা গেছে 2011-র পর থেকে এই পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের বিরোধিতা করবার জন্য? আমরা বুকের রক্ত দিয়ে লড়াই করেছি। পশ্চিমবঙ্গকে যেভাবে বড় লম্বা, আমি 70-এর দশক থেকে 11,000 মানুষ মরে গেছে। না, আপনারা করেছেন, জেলের ভেতর মরেছে, জেলের বাইরে মরেছে। শুনুন, 70-এর দশকে নকশালরা কি করেছে সেই বিষয়ে আলোচনা। আজও পর্যন্ত আমি বলছি আজকে আজও পর্যন্ত কি নকশালরা কোন পথে গেছে, কি গেছে, তাদের পথ ভ্রষ্ট কিনা, তাদের পথ খারাপ ছিল কিনা, সেইগুলো এখন আলোচনা করার মতন জায়গা নেই। বাংলার মানুষ সম্যক উপলব্ধি করেন, সম্যক উপলব্ধি করেছে। সেই সময় যারা সেই সময়ের যারা সাক্ষী, তারা জানেন নকশাল আন্দোলন কী ছিল বা কী হয়েছিল। সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। কিন্তু আজকের প্রেক্ষিত যেটা, আজকের প্রেক্ষিতে ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে জামাতেই ইসলামের দখলে করা, বাংলাস্থান করার লক্ষ্য, এটা আমরা বুকের রক্ত দিয়ে রুখবো, যেভাবে হোক রুখবো। সেখানে আপনারা যদি পাশে থাকেন থাকবেন।